যখন ভূতের গরম নিঃশ্বাস আপনাকে স্পর্শ করবে, তখন পেছনে তাকাবেন না, না হলে আপনার ঘাড় থাকবে না। ভূতের নিঃশ্বাস। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ভয়ঙ্কর স্টোরি, ভয়ঙ্কর একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম এবং আশা করি যে আজকের এই ঘটনা, আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লাগবে। চলুন বেশি কথা আমরা বলতে চাচ্ছি না, ডাইরেক্ট সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম অল লিসেনার এবং হৃদয় ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম কাউসার, আমার বাসা বর্তমানে শাহজাদপুরের কোনো একটা জায়গায়। সেখান থেকে আমি আপনাকে একটা ভয়ঙ্কর সত্য ঘটনা আমি শেয়ার করলাম। আশা করি এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন যারা ভূতে বিশ্বাস করেন না। তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা অনেক কিছুই দেখি না, কিন্তু হতে পারে সেটা আছে। আমরা কখনো বাতাসকে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। ঠিক সেভাবেই হয়তো এই পৃথিবীতে এমনও কিছু আছে যেগুলো হয়তো আমরা দেখতে পারি না, কিন্তু মাঝে মাঝে সেগুলোর অনুভব করা যায়। সেই রকমই একটা ঘটনা আজকে আমি শেয়ার করব। ঘটনাটা আমার সাথেই ঘটে গেছে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে। এখনও সেই ঘটনাটা আমি মনে মনে ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। চলুন বেশি কথা বলবো না, ঘটনাটা প্রবেশ করা যাক। আমি আমাদের গ্রামের বাসাতে থাকতাম। গ্রামের বাসাতে সকলের সাথেই আমার খুব উঠা বসা এবং পরিচিত আছে। অনেকগুলো বন্ধু বানিয়ে ফেলি আমি। আমার এক বন্ধুর নাম মোহাম্মদ সোয়েব ইসলাম। আমি তার সাথে অনেক বেশি ঘোরাফেরা করতাম। ঘোরাফেরা করার এক পর্যায়ে আমার বন্ধুকে আমি বললাম যে আজকে রাত আমরা একটু আড্ডা দিব, আরও 2 জন আসবে, আজকে রাতে একটু আড্ডা দেব, তোরা কি বলিস? সে বলল আচ্ছা ঠিক আছে দেব। তারপরে আমরা আনুমানিক রাত 1টা পর্যন্ত আমরা আড্ডা দিলাম। দেওয়ার পরে আমি বলে রাখছি যে আমার বন্ধুর বাড়ি আর আমার বাড়ি প্রায় একই জায়গা। আমি আর আমার বন্ধু আড্ডার স্থান থেকে আমাদের বাসায় আসছিলাম। আসার এক পর্যায়ে পিছন থেকে হুট করে একটা আওয়াজ আসতে থাকে, যে আওয়াজটা খুব অপরিচিত একটা আওয়াজ। আওয়াজটা মনে হচ্ছে যে আমার পিছনে একটা মানুষ হাঁটছে, কিন্তু আমি পিছনের দিকে তাকালাম না। আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল তখন। আমি পিছনের দিকে তাকাই না, সামনের দিকে আগাতে থাকি এবং আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যাই। কথা বলতে বলতে যাওয়ার এক পর্যায়ে আমার বন্ধু দাঁড়িয়ে পড়ে একই জায়গায়। দাঁড়িয়ে পড়ার পরে আমার বন্ধু আমাকে বলছে, কি কোথায় যাচ্ছিস? এখানে আয়, এখানে আয়, আমার কাছে আয়। আমি বললাম কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখানোর চেষ্টা একদমই করবি না। যেদিন সত্যি কোনো কিছু হবে সেদিন কিন্তু আর বিশ্বাস করব না। এটা যখন আমি তাকে বললাম, বলার পরে সে বলল, হ্যাঁ সত্যি যেদিন হবে সেই দিনই তো বলতে পারবি, তার আগে তো আমাকে বেঁচে থাকতে হবে। আমি মরে যাব, আমাকে বাঁচাতে পারবি না তোরা, আমি নিজেকে নিজে শেষ করে দেব। যখন ওর মুখ থেকে আমি এটা শুনলাম, শোনার পরে আমি অবাক হয়ে গেলাম এবং আমি তাকে বললাম, কী সব উল্টোপাল্টা কথা তুই বলছিস, চল তো বাসায় চল তো। যখন আমি ওর হাতটা ধরলাম, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ওর হাতটা ধরার সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মানুষের হাত কখনো এত লোমে পশমে ভরা থাকে আমি তো জানতাম না। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে তার হাতটা ছেড়ে দিয়ে আমি দৌড় দিতে যাব, ঠিক সেই সময়ে পিছন থেকে সে ডাক দিল,
আমি পিছনের দিকে তাকাবো নাকি তাকাবো না সেটা আমি ভাবছিলাম। তারপরে এক পর্যায়ে আমি পিছনের দিকে তাকাই, তাকানোর পরে দেখতে পাই সে সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। তাকে আমি ধরে তার বাসাতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি বললাম, আন্টি, আপনার ছেলে অদ্ভুত অদ্ভুত কথা বলছে। আপনার ছেলের মন মানসিকতা হয়তো ঠিক নাই, ও অজ্ঞান হয়ে গেছে, মাথায় পানি দেন, ও ঠিক হয়ে যাবে। আর ও এরকম উল্টোপাল্টা কথা কেন বলছিল কিছুই তো বুঝতে পারলাম না। তারপরে আন্টি বলল, কি জানি, এসব তো কিছু জানি না। তারপরে আন্টি কান্নায় ভেঙে পড়ে। আমি বললাম, কিচ্ছু হবে না, আপনি পানি দেন। তারপরে ওর মাথায় পানি দেওয়া হলো এবং ও সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে সে আমাকে বলছে যে, আমি এই জায়গায় এলাম কিভাবে, আমি তো তোর সাথে আড্ডাতে ছিলাম। তারপরে আমি বললাম, কী সব উল্টোপাল্টা কথা বলছিলি তখন, তোর মাথা কি সমস্যা হয়ে গেছে? তারপরে সে বলল, কই না তো, আমার মাথা তো ঠিকই আছে, আর কি উল্টোপাল্টা কথা আমি বলবো, তোর মাথায় সমস্যা হয়েছে, আমি তো কিছুই বলিনি তোকে। আমি বললাম, কিছুই বলিসনি না, বাদ দে সব, ঘুমিয়ে পড়। তারপরে সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে সকালবেলা উঠে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলছে যে, দোস্ত, আমি তো আর বাঁচছি না রে, আমি হয়তো মরে যাব। বললাম, কেন, কি হয়েছে? তারপরে সে বলল, রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখতে পাই। আমি দেখতে পেলাম যে একটা অবয়ব আমার কাছে আসলো। আসার পরে আমাকে বলল যে, তোকে আমি শেষ করে দেব, তোকে আমি মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেব না। যখন সে এটা বলল তখন সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। এখন সে যদি আমাকে মেরে দেয় তাহলে আমার কি হবে? আমি বললাম, এইসব তুই কিচ্ছু চিন্তা করিস না, কিচ্ছু হবে না, তুই চুপচাপ থাক। তারপরে সে ফোনটা রেখে দিল। রেখে দেওয়ার পরে আমি তাকে আবার ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে, বিকালে তুই ফিল্ডে আয়, তোর সাথে কথা আছে, আয়। তারপরে আবার বিকালে তার সাথে আমি দেখা করলাম। দেখা করার পরে তাকে আমি সব ঘটনা খুলে বললাম যে তার সাথে কি হয়েছে। সে অবাক হয়ে গেল। সে বলল, কই, আমার সাথে তো এরকম কোনো কিছু হয় নাই, আর আমি তো তোকে এসব বলিনি রাতে। তারপরে আমি বললাম, বলিসনি নাকি বলেছিস সেটা তো তুই জানিস, তোর মনের ভিতরে শয়তানি ঢুকছে, তাই না? এরকম মজা আর আমার সাথে দ্বিতীয়বার করবি না, যদি করিস তাহলে তোর অবস্থা খারাপ করে দেব আমি। সে বলল, আমি তো মজা করিনি তোর সাথে, তুই কী সব উল্টোপাল্টা কথা বলছিস। আচ্ছা বাদ দে, চল বাসায় যাই। আমি বললাম, এত সকালে বাসায় যাবি? সে বলল, চল সকালে বাসায় যাই, কি আর করার, বাসায় যায় একটু মোবাইল টিপি, ইত্যাদি ইত্যাদি কাজ করি, তাই সময়টা কেটে যাবে। তারপরে সে আর আমি বাসায় চলে আসি। আসার পরে সকালবেলা আমি তাদের বাসাতে যাব, গিয়ে আমি তাকে ডাকবো, যায় স্কুলে যাব। কিন্তু তার মা যে কথাটা বলল সেই কথাটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। তার মা বলল, রাত্রেবেলা সে অনেক চিৎকার করতে থাকে, অনেক গোঙানি করতে থাকে সে। আমার ছেলে এরকমভাবে গোঙানি করবে আমি তো বুঝতেই পারিনি। আমি বললাম যে, যাই গিয়ে দেখে আসি, ও এরকম গোয়াচ্ছে কেন ওর রুমে। তারপরে তোর আঙ্কেল মানা করলো, এই জন্য আমি গেলাম না। তারপরে আমি এক পর্যায়ে সেই রুমের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমি দেখতে পাই সে তার রুমের ডাব আছে, আপনারা অনেকে জানেন যে ডাব, সেই ডাবের উপরে ঝুলছে। এটা দেখে আমি চিৎকার করে জ্ঞান হারাই। সকালবেলা উঠে আমি দেখতে পেলাম সে শোয়া অবস্থায় রয়েছে। এটা কেন হলো তার সাথে, তুই কি কিছু জানিস? আমি বললাম, না, আমি তো এসব কিছু জানি না, আর এসব কিছু না, আপনি হয়তো মনের ভুল কিংবা আপনি হয়তো স্বপ্ন দেখেছেন, এগুলো বলে আমি কাটিয়ে দেই। দেওয়ার পরে আমি আমার বন্ধুকে নিয়ে আমি চলে আসি, বাইরে চলে আসি। আসার পরে আমি বললাম যে, দোস্ত, কি হয়েছে তোর কোনো সমস্যা? যদি তোর কোনো সমস্যা হয় তুই আমাকে বলতে পারিস, বল কি হয়েছে। সে বলল, কালকে রাতে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে রে, তুই জানিস কি হয়েছিল? আমি বললাম, কি হয়েছিল বল। তারপর সে বলল, না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে একটা কালো অবয়ব আমার কাছে আসলো, এবং আসার পরে আমার গায়ের উপরে একটা স্পর্শ করলো। স্পর্শ করার পরে
আমার এই জায়গাটা অপেশ হয়ে গেছে। আমি আমি নড়াতে পারছি না, এই জায়গা অনুভব করতে পারছি না আমি তখন। তারপরে সে আমাকে একটা কথাই বলেছিল, বাঁচবি না, বাঁচবি না, হাজার চেষ্টা করে নে, বাঁচবি না। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমার স্বপ্নটা ভেঙে যাচ্ছে না। মনে মনে ভাবলাম যে আমি এখন যদি এখানে জ্ঞান হারাই তাহলে আমার স্বপ্নটা হয়তো ভেঙে যাবে। আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু এটা কি আসলেই স্বপ্ন নাকি সত্য একটা ঘটনা বুঝতে পারলাম না আমি তখন। তারপরে সকালবেলা উঠলাম, উঠে দেখি আমি আমার বিছানায় শুয়ে রয়েছি। অবাক করা বিষয় এটা যে আমি তো খালি গায়ে শুয়েছিলাম। আমার জামাকে আমাকে পরালো, এটা আমি এখনো ভাবছি, জানিস। আমি বললাম, না, আমি বুঝতে পেরে গেছি, তোর উপরে একটা জিন আসর করেছে, একটা জিন ধরা পড়েছে, তোর গায়ের উপরে একটা জিন উঠেছে, একটা হুজুরের কাছে যেতে হবে, চল। তারপরে সে আমাকে বলল, এখনই হুজুরের কাছে যাবি? আমি বললাম, হ্যাঁ, এখনই হুজুরের কাছে যাব, চল। তারপরে আমাদের স্থানীয় একটা মসজিদে হুজুরের কাছে গেলাম। যাওয়ার পরে হুজুর আমাকে বলল যে তোর উপরে একটা ভয়ঙ্কর একটা জিন আসর করেছে। তুই যখন তোর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলি, আড্ডা দেওয়ার শেষ করার পরে তুই যখন বাসায় আসছিলি, বাসায় আসার সময় তুই একটা জিনের বাড়ির উপরে পা দিয়ে তার বাড়িটা ভেঙে দিস। তারপর থেকেই সে তোর গায়ের উপরে ভর করেছে। অত সহজে যাবে না, কিন্তু আমি তোর গায়ের উপরে হাজির করাতে পারি। তারপরে আমি বললাম, আচ্ছা, আপনি যা পারেন করেন, প্লিজ আমাকে বাঁচান। তারপরে হুজুর একটা শপ নিয়ে আসলো। আসার পরে আমি তার কাছে সামনে বসলাম। বসার পরে সে আমার মাথার উপরে একটা ঘুমটা দিল। ঘুমটা দেওয়ার পরে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। তখন অনুভূতি হওয়ার পরে আমার আর কিছুই মনে নাই। আমার বন্ধুর মুখ থেকে শোনেন কি হয়েছিল। আমি দেখতে পেলাম যে আমার বন্ধু গুঙাচ্ছে। এরকম গুঙানির আওয়াজ আমি কোনোদিনও শুনিনি। তারপরে এক পর্যায়ে সেই হুজুর আমার বন্ধুকে বলে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তারপরে আমার বন্ধু বলল, মানে আমার বন্ধুর ভিতরে থাকা জিনটা বলে উঠল, অত সহজে আমি ওর উপর থেকে যাব না। যতক্ষণ না পর্যন্ত আমার একটা নতুন বাসা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওর গায়ের উপর থেকে আমি যাব না। জিনরা অনেক প্রতিশোধ নেয়, তাই না? আমিও প্রতিশোধ নেব। তারপরে হুজুর বলল, আচ্ছা, আমি তোর বাসা বানিয়ে দেব। তোর কি লাগবে বল, সেটা দিয়ে আমি তোকে বাসা বানিয়ে দেবো। তুই বল কি লাগবে। সে বলল, আমার কিচ্ছু লাগবে না, আমার মানুষের রক্ত লাগবে। মানুষের রক্ত আমি খাবো। যতক্ষণ না পর্যন্ত মানুষের রক্তর এক ফোঁটা আমার পেটের ভিতরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি ওকে ছাড়বো। হুজুর বলল, আমি তোকে রক্ত দেব। তোর কত রক্ত লাগবে আমি তোকে দেব, তুই ওর গায়ের উপর থেকে সরে যা। তারপরে সে বলল, আপনি রক্ত কোথায় দিয়ে আসবেন? তারপরে হুজুর বলল, তুই যেখানে চাস সেখানেই। তারপরে সেই জিনটা বলল, তুই একটা কাজ কর, তুই রক্ত নিয়ে আয়, আমি ওর শরীরের ভিতর থেকে খেয়ে নেব। তারপরে যখন এটা বলল, আমি বললাম, না, এটা করা যাবে না, ওর শরীরের ভিতর থেকে খাওয়া যাবে না, তুই বাইরে গিয়ে খাস। তারপরে সে বলল, বাইরে গিয়ে আমি খেতে পারবো না, আমি শরীরের ভিতরে থেকেই আমি রক্ত খাবো। রক্ত যদি নিয়ে আসিস তাহলে আমি ওর গায়ের উপর থেকে চলে যাব, আর যদি না নিয়ে আসিস তাহলে আমি ওকে শেষ করে দেব। এখন সব তোর হাতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রক্ত নিয়ে আসছি। তারপরে আমি একটা হসপিটালে গেলাম। যাওয়ার পরে ব্লাড ব্যাংক থেকে আমি এক ব্যাগ রক্ত নিলাম। যে কি গ্রুপের রক্ত আমি এটা জানি না, যে কোনো একটা গ্রুপের রক্ত আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি হুজুরকে বললাম, হুজুর এই নেন রক্ত। তারপরে হুজুর একটা বাটিতে রক্ত ঢাললো। ঢালার পরে সামনে রেখে একটা ফু দিল। ফু দেওয়ার সাথে সাথে আমার বন্ধুর গায়ের উপর থেকে সেই জিনটা চলে গেল। যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাই সেই বাটির রক্তগুলো আস্তে 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 কমে যাচ্ছে। আমি এটা দেখার পরে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমি আমার বাসাতে নিজেকে আবিষ্কার করি।
তারপরে থেকে আমার বন্ধু সুস্থ, আমার বন্ধুর আর কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটা প্রচার হবে। বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনার ঘটনাটা চমৎকার লেগেছে আমার কাছে, এই জন্য আমি পড়ে শোনালাম। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন বাইরে থেকো না, হতে পারে সে চলে আসবে, আসলে বাঁচতে পারবে না। আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন? আমার নাম তুষার। আমার বাসা বর্তমানে পাবনা জেলার ফরিদপুর থানার কোনো একটা জায়গায়। সেখান থেকে আমি ঘটনাটা আপনাকে পাঠালাম। আশা করি এই ঘটনাটা আপনার এবং লিসেনারদের শুনতে অনেক ভালো লাগবে। আমি বেশি কথা বলতে চাচ্ছি না, ডাইরেক্ট সরাসরি ঘটনাতে প্রবেশ করতে চাচ্ছি। ঘটনাটার সময়কাল 2018 সালে। তখন আমি সবেমাত্র যৌবনে পা দিয়েছি। আমার বয়স তখন 18 বছর। তখন একদম তরুণ যুবক, কোনো কিছুকেই ভয় পেতাম না। আমি একদিন বসে ভাবছিলাম যে কোনো একটা চাকরি করা উচিত। ছোটোখাটো যদি একটা চাকরি পেয়ে যাই তাহলে ভালো হতো পড়াশোনার পাশাপাশি। যে কথা সেই কাজ, চাকরি খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। চাকরি আমি খুঁজে পাচ্ছিলাম না। একদিন একটা লোকের সাথে আমার পরিচয় হয়। সেই লোক আমাকে বলে যে পাবনা হসপিটালে একটা অ্যাম্বুলেন্সের চাকরি করতে হবে, তুমি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবা, তুমি কি রাজি আছো? আমি বললাম হ্যাঁ আমি রাজি, সারাদিন কাজ করব আর রাতে গিয়ে পড়াশোনা করব, কোনো সমস্যা হবে না। তারপরে আমি চাকরিটা নিয়ে নেই। আমি আগে থেকেই ড্রাইভিং পারতাম, এই জন্য আমি অ্যাম্বুলেন্স চালাতে বেশি সময় লাগেনি আমার। আমি সব কিছুই মানিয়ে নিয়েছিলাম 1 মাসের ভিতরে। একদিন একটা ফোন আসে আমার ফোনে, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, অপরিচিত একটা মানুষ ফোন দিয়ে আমাকে বলল যে অমুক জায়গায় আসেন, একটা লাশ নিয়ে যেতে হবে মর্গে। আমি বললাম এখনই আসতেছি, দাঁড়ান। তারপরে আমি রওনা দিলাম। রওনা দেওয়ার এক পর্যায়ে আমি চলে গেলাম সেখানে। যাওয়ার পরে একটা লাশ আমি আমার গাড়িতে তুলে নিয়ে আসছিলাম মর্গের উদ্দেশ্যে। মর্গে নিয়ে আসার পরে আমি মর্গের লাশটা রেখে আমি বাইরে একটু বসেছিলাম। বসে থাকার এক পর্যায়ে একটা লোক আসলো লাশ কাটার জন্য। আসার পরে সে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ লাশ কাটার পরে সে বেরিয়ে এলো এবং তার গা দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ বের হচ্ছিল। আমি তাকে বললাম যে আপনি লাশ কিভাবে কাটেন? সে বলল লাশ কিভাবে কাটে এটা আমি তো কিছুই বলতে পারবো না, তোমায় বললে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবা। আমি বললাম কিচ্ছু হবে না, আপনি বলেন। তারপরে আমাকে বলতে থাকে যে লাশ যখন আমি কাটি সেই সময় আমার কোনো সেন্স থাকে না, কিন্তু আমার সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। একদিন লাশ কাটছিলাম, কাটার এক পর্যায়ে সেই লাশটার হাত আমার হাতের সাথে লেগে যায় এবং আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই। এক পর্যায়ে কিছুক্ষণ লাশ কাটার পরে ওই হাতটা আমার হাত ধরে ফেলে। ধরে ফেলার পরে আমি চিৎকার করে উঠি, আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করি কিন্তু আমি পারলাম না। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি হাতটা ছাড়াতে সক্ষম হই। এই দিনে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম। আমি বললাম ও আচ্ছা ভালো তো, তাহলে আপনার অভিজ্ঞতা আছে? সে বলল হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে। আমার অভিজ্ঞতা প্রায় 40 বছর, আমি 40 বছর যাবত লাশ কাটছি। এটা আর এমন কি, প্রতিদিনের অভ্যাস, কাটতে তো হবেই। কত লাশ কাটলাম, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হয় না। আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে যদি আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায় আপনি কি তার লাশ কাটতে পারবেন? সে বলেছিল না আমি জীবনেও পারবো না। হঠাৎ এ প্রশ্ন? আমি বললাম এমনি জাস্ট জিজ্ঞাসা করলাম। তারপর আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমি রাতে ঘুমাতে পারলাম না। চোখ যখনই আমি বন্ধ করতে লাগি তখনই সেই কথা মনে হয় আমার।
আমি 2 দিন ঘুমাইছিলাম না। তারপরে একদিন আবারও ফোন আসে। সেই ফোনটা রিসিভ করার সাথে সাথে একটা বিদঘুটে একটা গন্ধ আমার নাকে আসে, যে গন্ধটা একটা পোড়া, একটা চামড়া পুড়ে গেলে যেরকম গন্ধ বের হয়, সেরকম একটা গন্ধ আমার নাকে আসতে থাকে। এরকম গন্ধ আমি জীবনে কোনোদিনও পাইনি। যাই হোক, তারপরে আমি সেই গন্ধ ভুলে যাই। ভুলে যাওয়ার পরে আমি বললাম, কি হয়েছে আপনি বলেন। তারপরে সে বলল, আমাদের বাসাতে আসেন, একটা লাশ নিয়ে যেতে হবে। তারপরে সে আমাকে বলল যে তাড়াতাড়ি আসেন, একটা ইমার্জেন্সি রুগী, তাড়াতাড়ি আসেন, নিয়ে যেতে হবে হাসপাতালে, তাড়াতাড়ি আসেন। তারপরে আমি তাড়াতাড়ি চলে যাই সেখানে। যাওয়ার পরে আমি সেই রুগীটাকে আমার গাড়িতে রাখি। গাড়িতে রাখার পরে আমি জোরে জোরে চালাচ্ছিলাম। চালানোর পরে সেই হসপিটালেই তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। ভেঙে পড়ার পরে পরের দিন আমি স্বপ্ন দেখতে পাই যে সেই অ্যাম্বুলেন্সের ভিতরে সেই লাশ। এখন আমি কি করব আমার মাথা কাজ করছিল না। রাতে স্বপ্ন দেখতে পাই যে আবারও সেই লাশ কাটার সিন। তারপরে এরকম করে বেশ কিছুদিন চলে যায়। চলে যাওয়ার পরে আমি আবারও আর একটা লাশ নিয়ে যাচ্ছিলাম। আমি একা একা লাশ নিয়ে যাচ্ছিলাম। কি আজব ফ্যামিলি রে বাবা, যার লাশ নিয়ে যাচ্ছিলাম কোনো মানুষই নাই সাথে। আমি একা একা আনুমানিক রাত 2টার সময় আমি যাচ্ছিলাম। যাওয়ার পরে পিছন থেকে একটা ঝাঁকুনি দিল, যে ঝাঁকুনিটা খুব ভয়ঙ্কর একটা ঝাঁকুনি ছিল। সেই ঝাঁকুনিটা দেওয়ার পরে আমি পিছনের দিকে তাকানোর সাহস করলাম না। আমি এক পর্যায়ে পিছনের দিকে তাকাই। পিছনের দিকে তাকানোর পরে আমি দেখতে পাই লাশটা উধাও হয়ে গেছে। লাশটা কোথায় গেল? তারপরে আমি নিচে লাশটা খুঁজতে থাকি। লাশটা খুঁজতে খুঁজতে আমি পেলাম না। না পাওয়ার জন্য আমি গাড়ির ভিতরে উঠে বসে পড়লাম। বসে পড়ার পরে আমি পিছনের দিকে তাকিয়ে আবারও দেখতে থাকলাম যে লাশটাকে সত্যি উধাও হয়ে গেছে। পিছনের দিকে তাকানোর পরে আমি দেখতে পাই লাশটা সেখানেই রয়েছে। কিভাবে সম্ভব? তারপরে আমি যেটা করি, লাশটাকে নিয়ে আমি মর্গে চলে যাই। মর্গে যাওয়ার পরে আমাকে সেখানে লাশটা রেখে আমি বললাম আমি চলে যাই। সেই মর্গের লোকটা বলল, কি সেই দিনকার ঘটনা শুনে ভয় লেগেছে তোমার? আমি বললাম, প্রচুর পরিমাণে ভয় লাগছে চাচা। আমাকে বলল, লাশ কাটা দেখবে? আমি বললাম, হ্যাঁ, আমি লাশ কাটা দেখব। আমি আমি জীবনে একটা এক্সপিরিয়েন্স করতে চাই। আমি আমি অজ্ঞান হতে চাই লাশ কাটা দেখে ভয়ে। তারপরে আমাকে ভিতরে ডাকা হলো। আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম প্রচুর রক্ত মেঝেতে পড়া রয়েছে। আর এই রক্ত অনেক দিন আগে থাকার কারণে গন্ধ বের হচ্ছে। আমি বললাম, আচ্ছা আপনি লাশ কাটা শুরু করেন। আমি চেয়ারে বসলাম, আমি দেখি। তারপরে সে লাশটা কাটতে থাকে। সে একটা পুরুষ মানুষের লাশ কাটছিল। আমি লাশটা কাটা অর্ধেক দেখার পরে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে কিছুক্ষণ পরে আমার জ্ঞানটা ফিরে আসে। অটোমেটিক্যালি আমার জ্ঞানটা ফিরে আসে। আসার পরে দেখতে পেলাম সে লাশটা কাটছে। কিন্তু আমি কখন যে জ্ঞান হারিয়েছি আমার মনেই নাই। আর এত তাড়াতাড়ি কারো জ্ঞান আবার ফিরে আসে? যাই হোক, আমি লাশ কাটা আবারও দেখলাম। দেখার পরে যে লাশটা কাটছে সেই লাশটা খুব বিদঘুটে অবস্থা। এক জায়গায় কিডনি আর এক জায়গায় চোখ, এরকম খণ্ড খণ্ড করে রয়েছে। এখন কি করব আমার মাথা কাজ করছিল না। তারপরে আমি বললাম যে আচ্ছা আমি বাইরে চলে গেলাম। তারপরে সে বলল, না বাইরে যেও না, লাশ কাটা দেখবে না, লাশ কাটা দেখে তারপরে বাইরে যাও। আমি বললাম, না আমি দেখতে পারবো না, আমি বাইরে চলে গেলাম। তারপরে বলল, আচ্ছা বসো, আমিও যাবো একটু পরে। তারপরে বসে পড়লাম। বসে থাকতে থাকতে দেখতে দেখতে হঠাৎ করেই আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে দরজার সাইডে সেই লাশটা দাঁড়িয়ে রয়েছে এবং এবং কেমন করে যেন আমাকে দেখছে। আমি আবার সেই লাশটার দিকে তাকানোর পরে দেখতে পেলাম সেই লাশটাই যে এখানে শুয়ে রয়েছে। সে উপরে কিভাবে গেল কিছুই বুঝতে পারলাম না আমি। তারপরে আমি বাইরে চলে আসি। আসার পরে আমি বেশ কিছুদিন ঘুমাতে পারিনি। আর এইরকম এক্সপিরিয়েন্স
আমি জীবনে একবারই করেছি। আমি আর জীবনে ওই মর্গের সামনে যাই না, আর ওই চাকরিটাও এখন ছেড়ে দিয়েছি। এই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন বাইরে থেকো না, হতে পারে সে চলে আসবে, আসলে বাঁচতে পারবে না। আসসালামু আলাইকুম, আশা করি হৃদয় ভাই ভালো আছেন। আমি রাশিদুল বলছি। সত্যি ঘটনা। নানা নানি তখন নবদম্পতি। এমনই একদিন নানা নানিকে তার বাবার বাড়িতে রেখে আসতে যান। কথা ছিল নানা নানিকে রেখে ওই রাতেই বাড়ি ফিরে আসবেন, কেননা পরের দিন চাকরিতে ছুটি নেয়। দুপুরে তারা পৌঁছান। নানির ছিল আরও 6 বোন, 5 ভাই। নানি তাদের মধ্যে দ্বিতীয়। বিকেলে সবাই আনন্দ করে সময় কাটান, গল্পগুজব। এর মাঝেই হঠাৎ নানির 4র্থ বোন জ্ঞান হারান। তাকে সামলাতে না সামলাতে সবার ছোট বোনটাও জ্ঞান হারান। হঠাৎ সন্ধ্যা লগ্নে 2 শালিকার সাথে এমন ঘটনা ঘটতে দেখে নানা অবাক হন। তিনি বলেন, জ্ঞান না ফিরলে ডাক্তার ডাকতে হবে। তখন নানির মা বলে ওঠেন, বাবা তুমি ওদের নিয়ে চিন্তা করো না, এমনই ঠিক হবে ওরা। 2 ঘন্টা পেরিয়ে যায়, কোনোভাবেই জ্ঞান ফেরানো যাচ্ছে না। রাতের 8টায় তাদের একসাথেই জ্ঞান ফেরে। সবাই চিন্তা মুক্ত হয়ে রাতের খাবার খেতে বসেন। নানা তখন হাসির ছলে বলেন, তোমাদের বাড়িটা কি ভুতুরে নাকি আমার সব শালির মাথা খারাপ? নানি চোখ রাঙিয়ে বলেন, আমাদের বাড়িতে জিন ঘটিত ব্যাপার আছে, আপনি ওসব বুঝবেন না। অনেক আগে থেকেই এসব সমস্যা। নানার যেন আরও হাসি পেল। নানা জোরে হাসতে হাসতে বলেন, সব জিন ভূত তোমাদের পেছনে লাগে, একটা ভূত পাই না যে ভর্তা করে খাবো। আজব পরিবারে বিয়ে করেছি। এই তোমার মাথার তার ঠিকঠাক তো? নানি রাগ প্রকাশ করলেও আর কথা বাড়ালো না। খাওয়া শেষ হতে রাত 10টায় বাজে। নানার এখন বাড়ি ফেরার পালা বলে রাখা ভালো। আমার জেলার মধ্যে নানির বাপের বাড়ির এলাকা ভুতুরে কাণ্ডের জন্য নাম করা। আমার সাহসী নানা হাঁটছে, 2 কিলো পথের হেঁটেই যাবেন। তখন এত গাড়ি ঘোড়া ছিল না। হঠাৎ দেখেন তার সামনে কেউ একজন দাঁড়িয়ে যায়, মাথা এত উঁচুতে যে দেখতে পারেননি। সে নানাকে বলেছিল, কিরে তোর তো ভালোই সাহস, আমাকে দেখার জন্য এত উতলা, ও বাড়িতে খেতে খেতে তো খুব পটর পটর করলি, এখন জবান বন্ধ কেন? নানা এত ভয় পেয়েছেন যে এক দৌড়ে আবার শ্বশুর বাড়ি ফিরে আসেন। ফিরে গিয়ে সবাইকে ঘটনাটা জানান। রাতটাও ওখানেই থেকে পরের দিন সকালে নানার সাথে নানিও ফিরে আসেন। এ ঘটনার পর থেকে নানা তার শ্বশুর বাড়িতে খুব কম যেতেন। এই ছিল হৃদয় ভাইয়ের ঘটনা। আশা করি ভালো লেগেছেন। সবাইকে ধন্যবাদ। রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন বাইরে থেকো না, হতে পারে সে চলে আসবে, আসলে বাঁচতে পারবে না।
থ্যাংক ইউ সো মাচ রাশিদুল ভাইয়া, আপনি ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরকে। আপনারাও ঘটনা পাঠাতে পারেন, অডিও ক্লিপ পাঠাতে চাইলে অডিও ক্লিপ পাঠাতে পারেন, কিংবা লিখে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আপনারা কীভাবে ঘটনা পাঠাবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে ডাইরেক্ট সরাসরি আমাকে ঘটনা পাঠাতে পারেন লিখে কিংবা অডিও ক্লিপ। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটা শোনার পরে আপনারা ঘুমাতে চলে যাবেন। আসসালামু আলাইকুম হৃদয় ভাইয়া, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার নাম মোহাম্মদ সুজন, আমার বাসা বর্তমানে পাবনা জেলার ঈশ্বরদী থানার কোনো একটা জায়গায়। সেখান থেকে আমি ঘটনাটা আপনাকে পাঠালাম। আশা করি এই ঘটনাটা আপনার এবং লিসেনারদের শুনতে অনেক ভালো লাগবে। এই ঘটনাটা একটা ভয়ঙ্কর ঘটনা, এটা আপনারা বলতে পারেন, আবার ভয়ঙ্কর না এটাও বলতে পারেন। এটা পুরোপুরি নির্ভর করে ঘটনার উপর। আর এরকম এক্সপিরিয়েন্স, এরকম অভিজ্ঞতা শুধুমাত্র আমার সাথেই হয়েছে। কীরকম অভিজ্ঞতা হয়েছে জানেন? আমি বলছি শোনেন। আমাদের গ্রামের একটা চাচা ছিল যে কবরস্থান পাহারা দিত। সে কিছুদিন আগে মারা গেছে, তাই মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এই গ্রামের যে কোনো একটা যুবক তরুণ ছেলে এসে এই কবরস্থানটা পাহারা দিতে হবে। আমি আমার আম্মুকে সব কিছু খুলে বললাম। আমার আম্মু বলল যে তুই কি ভয় পাবি? আমি বললাম না, আমি ভয় পাবো না, আমি যাব। তারপরে আমি গেলাম, গিয়ে মসজিদের ইমামের সাথে কথা বললাম, এবং ইমাম আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে আসো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব তুমি এখানে ডিউটি করবে কি না। আমি বললাম আচ্ছা। তারপরে আমি রাতে গেলাম, ইশারের নামাজ শেষ করে বসা হলো। অনেক যুবক ছিল, প্রায় 3 থেকে 4 জনের মতো ছিল। তারপর তাদের ভিতরে কিছু বক্তব্য রাখলেন। বক্তব্য রেখে বললেন যে নাসির ইকবাল এখানে কবরে দায়িত্ব নেবেন 3 দিন, এবং পরের জন 3 দিন, তারপরের জন 3 দিন, এরকমভাবে যেতে থাকবে। তোমরা কি রাজি? আমরা এক বাক্যে বললাম হ্যাঁ আমরা রাজি আছি। তারপরে বললাম যে আচ্ছা প্রথম দিনটা আমাকেই দেন। তারপরে প্রথম দিনটা আমাকে দিয়ে দেওয়া হলো। আমি রাতে বসেছিলাম, বসে বসে আমি মোবাইলে আমি ওয়াজ শুনছিলাম, কারণ কবরস্থানে তো অন্য কোনো কিছু শোনা যাবে না, তাই ওয়াজ শুনছিলাম। আমি ওয়াজ শুনতে শুনতে কখন যে আমার তন্দ্রা চলে এলো আমি বুঝতে পারলাম না। আমি বসে থাকা অবস্থাতেই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে থাকার এক পর্যায়ে আমি একটা বাজে একটা গন্ধ অনুভব করতে থাকি, এবং সেই গন্ধটা ঠিক এরকম ছিল যে মাছ পোড়ালে যেরকম গন্ধ আসে সেম সেরকম গন্ধ আমার নাকে আসতে থাকে। আমি উঠে বসে পড়লাম। বসে পড়ার পরে আমি অনুসন্ধান করতে লাগলাম যে আসলে কোন জায়গা এই রকম মাছ পোড়ার গন্ধ আসছে। আমি যাচ্ছিলাম, যাওয়ার এক পর্যায়ে দেখতে পেলাম যে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম এত রাতে আপনি এখানে কি করছেন? সে বলল এত রাত মানে? এত রাত মানে সবে মাত্র রাত 10টা বাজে, আর এত রাত বলছো তুমি? আমি বললাম হ্যাঁ এত রাত মানে 10টা বাজে। আপনি এখানে কি করছেন? বলল যে এখানে আমার একটা কাজ আছে, দেখছো না কাজ করছি আমি, যাও ডিস্টার্ব করো না। বলে রাখছি যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বললাম সেটা হচ্ছে কবরস্থানের মাঝখানে। তারপরে আমি বললাম আপনি এখান থেকে চলে যান, আপনাকে তো ভিতরে আসা আমি দেখলাম না, আপনি ভিতরে কিভাবে আসলেন? তারপরে সে বলল হ্যাঁ আমি দেওয়াল টপকে ভিতরে এসেছি। বললাম ও আচ্ছা, আপনি যান, বেরিয়ে চলে যান। সে বলল না আমি যাব না। আমি বললাম কেন আপনি যাবেন না? সে বলল এখানেই তো আমার বাস, এখানেই আমি থাকি, আমি এখানেই থাকি। বললাম কি এসব আবল তাবল বলছেন আপনি? আপনি চলে যান এখান থেকে, যান। সে বলল না আমি যাব না। আমি বললাম আচ্ছা তাহলে থাকেন, আপনার ইচ্ছা, আপনার এখন ভয় ডর নাই দেয় না, আমার কি, আপনি থাকেন। আমি চলে গেলাম। তারপরে আমি আমার চেয়ারে এসে আবার বসে পড়লাম। বসে পড়ার পরে আমি পাহারা দিচ্ছিলাম, কিন্তু আমার ঘুম ধরছিল না। এক পর্যায়ে আমি আবারও টর্চ লাইটটা সেই জায়গা মারলাম। মারার পরে আমি দেখতে পাই সেখানে কিচ্ছু নাই, কিন্তু একটু আগেই তো একটা
লোক এখানে ছিল, সে কোথায় গেল? কোথায় গেল সে? আমি কিছুই বুঝতে পারলাম না। আশেপাশে লাইট ধরে দেখলাম কেউ আছে কিনা, দেখলাম কেউ নাই। তাহলে কোথায় গেল? আমি 2-4 ভাবতে ভাবতে আবারও আমার তন্ত্রা চলে আসে এবং আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে আমার কাঁধের উপরে অজান্তেই কে যেন একজন হাত রাখলো। আমি স্পষ্ট অনুভব করতে পারলাম যে আমার কাঁধের উপরে কে যেন হাত রেখেছে। আমি ঘাড়টা ব্যাকা করে যখনই কাঁধের দিকে তাকাবো, ঠিক তখনই দেখতে পেলাম যে একটা হাত। কিন্তু এই হাতটা কোথা থেকে এলো? আর এই হাতটা তো মানুষের হাত মনে হচ্ছে না, এটা তো একটা প্রাণীর হাত। আমি জোরে চিৎকার করে উঠি এবং উঠে দেখি কিচ্ছু নাই। আমি মনে মনে ভাবলাম যে হয়তো এটা আমার মনের ভুল ছিল। তারপর আমি আবারও বসে পড়লাম। বসে পড়ার পরে রাত আনুমানিক 12টা বাজে। আমি তন্দ্রা চলে এসেছে, আমার ঘুমিয়ে পড়ি। মানে রাতে আমি ঘুমাচ্ছি আবার জেগে উঠতেছি, ঘুমাচ্ছি আবার জেগে উঠতেছি। আমি খুব সাহসী একজন ছেলে, আমাকে ভয় দেখানো অতটা সহজ বিষয় নয়। তারপরে এক সময় আমি দেখতে পেলাম যে একটা কালো হিজাব পরা, একটা বোরকা পরা একটা মেয়ে একটা কবরের উপরে বসে কান্নাকাটি করছে। এটা দেখার পরে আমি নিজের ভিতরে ছিলাম না। এখন আমি কি করব? মেয়েটাকে সান্ত্বনা দিতে যাব নাকি এখানে চুপটি করে বসে থাকব? আমি অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে দেখছি। মেয়েটার কাছে যাই। আমি মেয়েটার কাছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম, আপনি এখানে এত রাতে কি করছেন? আর কবরস্থানে মেয়েদেরকে তো অ্যালাউ নাই, আপনি জানেন না? সে কোনো কথা বলল না, সে কেঁদেই চলেছে। তারপরে আমি সেই মেয়েটাকে বললাম, প্লিজ আপনি এখান থেকে চলে যান, অন্য কেউ যদি দেখে ফেলে তাহলে অন্য কিছু ভাববে, যান এখান থেকে চলে যান। তারপরে সে বলল, না আমি এখান থেকে যাব না, যতই চেষ্টা করে নাও আমি এখান থেকে যাব না, আমাকে সরাতে পারবে না তুমি। আমি বললাম, আপনি এসব কি বলছেন? তারপরে সে পুরুষ এবং মহিলা কণ্ঠে অট্ট হাসিতে হেসে উঠল এবং আমার গলা টিপে ধরল। আমি প্রায় 2-3 ফিট উপরে উঠে গেলাম এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। আমি ব্যথা অনুভব করতে লাগলাম। তারপরে হুট করে আমার স্বপ্নটা ভেঙে যায়। তাহলে আমি এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম? আমি এতক্ষণ কিছুই বুঝতে পারলাম না আমি। যাই হোক, আমি আবারও সেখানে মনোযোগ বসার এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে একটা বাচ্চা হেঁটে বেড়ালে যেরকম আওয়াজ হয় বা কথা বললে যেরকম আওয়াজ হয়, সেম সেরকম আওয়াজ আমার কানে ভেসে আসলো। তারপরে আমি আবারও অনুসন্ধান করতে থাকি যে আশেপাশে কিছু আছে কিনা। তারপরে দেখতে পেলাম কিচ্ছু নাই। তারপরে সকালবেলা তারপরে ফজরের আজান দিল এবং ফজরের আজান দেওয়ার পরে আমি নামাজ কালাম শেষ করে আমি বাসায় চলে যাই। তার পরের দিন আমার সাথে সেম এই একই ঘটনা ঘটতে থাকে এবং তার পরের দিনও এই একই ঘটনা ঘটতে থাকে। আল্লাহর জায়গায় এসেছি, এর জন্য কোনো ভয় আমার লাগছিল না। মনে মনে ভাবলাম, আল্লাহ যা করে করবে, এখানে আমার দায়িত্ব আমি পালন করে যাব। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, পরের দিন আর গেলাম না। আমার অন্য একটা ফ্রেন্ডের যাওয়ার কথা ছিল, সে গেল। যাওয়ার পরে তার পরের দিন যেটা বলল সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি শুনতে পেলাম সে বলল, আমি রাতে একটা মেয়েকে দেখেছি এবং সেই মেয়েটা খুব করুণ কান্না করছে। এরকম কান্না আমি কোনোদিনও শুনিনি। এরকম কান্নার আওয়াজ আমি এর আগে কখনো শুনিনি। এই কথাটা যখন আমি ওর মুখ থেকে শুনলাম, শোনার পরে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এইরকম আমিও তো শুনেছি। এখন কি করব? আমি আর ওই কবরস্থানের দিকে আর গেলাম না এবং আমাদের স্থানীয় যে হুজুর আমাকে সেখানে রেখেছিল সেই হুজুরকে আমি সব কিছু খুলে বললাম এবং হুজুর বলল, রাতে এখানে অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু এখানে কেউ আসে না জন্যই কেউ দেখে না। একদিন একটা মুরব্বী এখান দিয়ে হেঁটে যাচ্ছিল, সে দেখতে পায় এই কবরস্থানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সে দেখে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না এবং সে কিছুদিন পরেই মারা যায়।
সো আমি আর কোনো ঘটনা এক্সপিরিয়েন্স করিনি। এই ছিল আমার ঘটনা, এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আশা করি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আসলেই যদি রাতের বেলা একটা কবরস্থানে থাকা হয় তাহলে কীরকম একটা ভয়ঙ্কর ফিল কাজ করবে আপনারা বুঝতেই তো পারছেন। আপনারা একটা কাজ করেন, আপনারা চোখ বন্ধ করেন এবং ভাবেন যে আপনি একটা কবরস্থানের ভিতরে রয়েছেন। সেই কবরস্থানের চারপাশে জঙ্গলে ঘেরা এবং আপনি একটা কালো অবয়ব দেখতে পাচ্ছেন। তাহলে এখন আপনি কি করবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো আমরা বিদায় নেব, আমরা দেখা করব, আমরা পরবর্তী এপিসোডে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।